অবৈধ অন্তর্বর্তী সরকারের কথা শুনছে না কেন? পর্দার অন্তরালে খবর আতঙ্কিত। বিশেষ সূত্রের খবর হচ্ছে ইউনূস সরকার সিদ্ধান্ত নিতে পারছে না, যেখানে আদেশ দিচ্ছে কাজ হচ্ছে না। ছাত্রের মৃত্যু, আইনজীবীর মৃত্যু, কলেজে কলেজে দ্বন্দ্ব, দেওয়ালের আর্ট লিখন মুছে ফেলা, আর্মিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরও কোনো উন্নতি না হওয়া, দ্রব্যমূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, ভারতের পণ্য আমদানির উপর অলিখিত নিষেধাজ্ঞা। ভাবেন তো কার মাথা ঠিক থাকতে পারে? যে পরিস্থিতি উল্লেখ করলাম সেটা যদি কারো ব্যক্তি জীবনে ঘটে, একটু ভাবেন তো কেমন লাগবে? সরকার মনে করছে তাদের হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যেমন কোনোই কিছু করার থাকে না, তাদের অবস্থা কিন্তু তাই হচ্ছে। উপদেষ্টাদের মধ্যে চলছে দ্বন্দ্ব। খবরটা রহস্যজনক নয়। একজন অন্যজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে। আসিফ নজরুলের বিরুদ্ধে বিশাল খতিয়ান, তার স্ত্রী বদলি বাণিজ্যের সাথে জড়িত, তার নামে আমেরিকায় বাড়ি, মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আসিফ নজরুল। এই নিয়ে খুব উপদেষ্টাদের ভিতরে কম নয়। সুতরাং ইউনূসের কথা কেউ শুনছে না। উপদেষ্টার মধ্যে চলছে ক্ষমতার দম্ভ। কারো চেয়ে কেউ কম নয়। শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য কারো অবদান কি কম? সুতরাং একজন অন্যজনের কথা শুনবে কেন? এই দ্বন্দ্বের প্রভাব পড়েছে সারা দেশে। কে কোন ঘটনার সাথে জড়িত সেটা বুঝবেন আরো পরে। ইউনূস বলছে এভাবে চলতে পারে না, আমার চলে যাওয়াই ভালো। তার মানে ধরে রাখেন ইউনূসের কুপকাতের খবর পাচ্ছেন শীঘ্রই। সব মিলিয়ে বলেন তো এই অন্তর্বর্তী সরকার এই গর্ত থেকে বের হবে কিভাবে? আদৌ কি বের হতে পারবে? যেখানে পড়েছে সেখান থেকে উঠার সিঁড়ি কিন্তু নেই। আমি মনে করি এই ফাঁদ কোনো গোষ্ঠী তৈরি করেছে, যাতে ব্যর্থ হয়ে চলে যায়। তবে আর যাই বলুক, এই ঔষধে কিন্তু কাজ হচ্ছে, ধরেই নিতে পারে। যা আশঙ্কা করছিলাম হয়তো তেমনটাই ঘটতে পারে। দর্শক, আমি আপনাদের সামনে মঙ্গলবার বলেছিলাম যে সারা দেশের যে নৈরাজ্যকর পরিস্থিতি, অরাজকতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা, সব কিছু মিলিয়ে সেনা শাসন আসতে যাচ্ছে নাকি জরুরি অবস্থা জারি করা হতে যাচ্ছে। সেনা শাসন বলতে বুঝিয়েছিলাম যে 111 টাইপের কোনো একটা ফরম্যাট, পিছন থেকে সেনাবাহিনী প্রভাব বিস্তার করবে। যদিও এই সরকারকে সহযোগিতা করছে সেনাবাহিনী, সরাসরি তো এখন সেনা শাসন আসার সম্ভাবনা নেই। 111 টাইপের ফরম্যাটের কথা বলছিলাম। আরেকটা বলছিলাম যে জরুরি অবস্থা হতে পারে কিনা, এবং তারই একটি সিমটম আমরা হাইকোর্ট পর্যন্ত দেখলাম। বুধবার একজন আইনজীবী হাইকোর্টে আবেদন করেছেন রংপুর এবং চট্টগ্রামে জরুরি অবস্থা জারি করার জন্য। কেবল একটা রব উঠেছে সরাসরি একটা ফর্মাল প্রক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, এটা সত্য যে মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশের যে পরিস্থিতি, তারা মানুষের একটি অংশ সেনা শাসন চায়, জরুরি অবস্থা চায়, কিন্তু কোনোটি আমাদের জন্য শুভকর নয়। বুধবার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত্য সংঘ বা ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারি নির্দেশনা চেয়ে একজন আইনজীবী হাইকোর্টে আবেদন করেছেন, এবং বিচারপতি ফারহা মাহবুব এবং দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে এই আবেদনটি যখন শুনানি আকারে চলে, তখন অ্যাটর্নি জেনারেলকে ডেকে আনা হয় বিচারপতিদের নির্দেশে, যেহেতু বিষয়টি খুবই স্পর্শকাতর। দুটি, একটি হচ্ছে ইসকন নিষিদ্ধ চাওয়া, আরেকটি হচ্ছে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে আবেদন। যে অবস্থা, তাতে পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই অনুকূলে নেই সরকারের। সরকার অনেকখানি ব্যর্থ হয়েছে, একথা দার্থহীন কণ্ঠে স্বীকার করতে সম্ভবত কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু অ্যাটর্নি জেনারেলকে ডাকা হয়েছিল, অ্যাটর্নি জেনারেল বলেছেন যে বিষয়টি সংবিধানের সঙ্গে যেহেতু সাংঘর্ষিক, আর চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, ইসকনের সদস্য বা হিন্দুদের দ্বারা তিনি নিহত হয়েছেন, এরকম অভিযোগ পাওয়া গেছে। তাদের যে নানান ধরনের উস্কানি এবং তাদের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তাকে আটক করা হচ্ছে, এটি সহ আরও নানান ইস্যুতে বাংলাদেশে যে নৈরাজ্যকর অবস্থা চলছে, তিনি তো আর নৈরাজ্য শব্দটা উচ্চারণ করেননি। সেখানে বলা হয়েছে যে এই সব কিছু নিয়ন্ত্রণে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। আদালত বলেছে যে ঠিক আছে, কী কার্যকর ব্যবস্থা নিচ্ছে আমাদেরকে জানান বিকালের মধ্যে। তিনি বলেছেন আমাকে একটা দিন সময় দিন, আদালত একদিন সময় দিয়েছে। এখন বিষয় হচ্ছে যে জরুরি অবস্থা ঘোষণা হলে কী করা হবে, মানে কী হতে পারে। যদি রংপুর এবং চট্টগ্রামের কথা বলা হয়েছে, যদি সারা দেশে জারি করা হয়, খুব স্বাভাবিক, আমরা সবাই জানি জরুরি অবস্থা জারি করা হলে সেক্ষেত্রে মানুষের মৌলিক অধিকারগুলো, সংবিধানে যা
উল্লেখ রয়েছে তা স্থগিত হয়ে যায়। বিশেষ করে মানুষের বাক স্বাধীনতা, মিছিল মিটিং, রাজনীতি করার স্বাধীনতা স্থগিত হয়ে যায়। এবং এই যে রাজনীতি করার স্বাধীনতা স্থগিত হয়ে যায়, বাক স্বাধীনতা স্তব্ধ হয়ে যায়, এটি কোনো অবস্থাতে, যে অবস্থাতে, যত নৈরাজ্যকর অবস্থাতে এই দেশ থাকুক না কেন, এইগুলো বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। এবং সেদিক থেকে জরুরি অবস্থা জারির কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এটি সমর্থন করতে পারে না। হ্যাঁ, দেশ যদি একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে চলে যায়, মানুষের পক্ষ থেকে একটা প্রচণ্ড দাবি যদি ওঠে যে তাদের নিরাপত্তা প্রয়োজন, দেশের নিরাপত্তা প্রয়োজন, তখন সেটি হতেই পারে। কিন্তু আমরা সেই অবস্থা থেকে যেতে দেবো কিনা, এবং সেই আশঙ্কাটি অনেক আগে থেকেই করা হচ্ছে। সরকার কোনো দিকেই ভ্রুক্ষেপ দিচ্ছে না, ভ্রুক্ষেপ করছে না। অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে সেখানে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে বা তাদের পরামর্শ নেওয়া হবে, কেন এই কথাটি এখন এসে বলতে হবে? কেন সরকারের এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব অটোমেটিক্যালি তৈরি হয়েছে না কেউ পিছন থেকে কেউ ইন্ধন দিয়েছে? এবং এই অবস্থার জন্য আমি মঙ্গলবার আপনাদের সামনে বলেছি, যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদের অভাবনীয় একটি ভূমিকা ছিল। সমন্বয়করা যে সাহস দেখিয়েছে, বীরত্ব দেখিয়েছে, সাধারণ মানুষের একটা শ্রদ্ধাবোধ, ভালোবাসা, স্নেহ, মমতা তাদের প্রতি তৈরি হয়েছিল, কিন্তু সেটি তারা ধরে রাখতে পারেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মাত্র এক সপ্তাহ ব্যবধানে বন্যার্তদের জন্য তাদের ফান্ডে, তাদের তহবিলে যে কোটি কোটি টাকা, 12 থেকে 14 কোটি টাকা মানুষ দিল বিশ্বাসের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, এখন এরকম একটি দেশের ক্রান্তি লগ্নে তারা চালাতে লুপ্ত, তারা মানুষকে ডাকুক তো, যায় কিনা, মানুষ এভাবে সারা দেয় কিনা? নিঃসন্দেহে দেবে না। এর 10 ভাগ, 20 ভাগের 1 ভাগও সমর্থন পাওয়া যাবে না। আগে যেমন ছাত্র নেতারা কোনো ইস্যুতে ডাক দিলে হাজার হাজার মানুষ একসাথে জড়ো হয়ে যেত, এখন কজন হয়? এর জন্য দায়ী কারা? এই ছাত্র সমন্বয়করা এত বেশি বাড়াবাড়ি করেছে, এত বেশি উদ্ধত্তের প্রকাশ করেছে এবং মব ক্রিয়েট করে জনতার দাবি করে তারা আদায় করার চেষ্টা করেছে। এগুলো কোনো সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে পড়তে পারে না, যার কারণে সাধারণ মানুষ এখন বীতশ্রদ্ধ হয়ে পড়েছে তাদের প্রতি। এ পর্যন্ত যতগুলো ছাত্রদের নেতৃত্বে যতগুলো গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে, সংগঠিত হয়েছে, ছাত্ররা যার যার কাজে ফিরে গেছে। তারা একটা বিশেষ উদ্দেশ্যে রাজনৈতিক দল করতে যাচ্ছে। রাজনৈতিক দল করুক, আমাদের কোনো আপত্তি নেই, আবারও বলছি কোনো আপত্তি নেই, কিন্তু তারা কিংস পার্টি করতে যাচ্ছে। ইট ইজ ওপেন সিক্রেট, এবং যেটি সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। কেন ছাত্রদেরকে এই অবস্থায় নিয়ে যেতে হবে? এবং সরকারের ব্যর্থতা, আমি প্রথমে বলছিলাম, সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ। এক্ষেত্রে ব্যর্থহীন কণ্ঠে বিষয়টি স্বীকার করা কোনো বিষয় না, অবশ্যই সবাইকে স্বীকার করতে হবে। কেন সরকার ব্যর্থ হলো? সরকারকে স্বাভাবিকভাবে কাজকর্ম করতে দেওয়া হয়। সব জায়গায় এই ছাত্ররা নাক গলিয়ে যাচ্ছে। তাদের হুঙ্কার, তাদের হুঁশিয়ারি সাধারণ মানুষ ভালোভাবে দিচ্ছে না। ফ্যাসিবাদ রুখতে গিয়ে ফ্যাসিবাদী পরিচয় তুলে ধরছে তারা নিজেদের মধ্যে, সাধারণ মানুষের সামনে। এগুলো কোনোটি দেশের জন্য মঙ্গল নয়। একটা যে সরকার, শেখ হাসিনা সরকার, তার পতনটি অনিবার্য ছিল নিঃসন্দেহে। তাদেরকে ফ্যাসিবাদ বলা হয়, অবশ্যই ফ্যাসিবাদ দূর করে আরেক ফ্যাসিবাদ জন্ম হবে, এটি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো স্পিরিট ছিল না, সেখানে সেটি করা হচ্ছে। এবং এই বিষয়টি আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সাধারণত আমরা কি জানি যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে দেশের ক্রান্তি লগ্নে রাষ্ট্রপতি এই অবস্থাটি ক্লিয়ার করেন, এমার্জেন্সি ঘোষণা করেন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময়, 111 সরকারের সময় জরুরি অবস্থা জারির ক্ষেত্রে রাষ্ট্রপতি ক্ষমতা যেভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেটি যথেষ্ট বিতর্কের মুখে পড়েছিল, যেহেতু তখন 111 সরকারের সময় প্রধানমন্ত্রী ছিলেন না। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে নিহত আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার। বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পোস্টে তিনি লেখেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তিনি শুধু তার নিন্দা করে ক্ষান্ত হতে চান না। অপরাধী বলে যে 6 জনকে ইতিমধ্যেই সরকার শনাক্ত করেছে, তাদের বিচার চান ফরহাদ। বলেন, সাইফুলের রক্তের সঙ্গে যদি কেউ বেমানি না করে থাকে, তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ বাংলাদেশে একটি দাঙ্গা লাগাবার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তা কার্যকর করছে। যারা দাঙ্গা লাগাতে চায় তারাই সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে হিংসা ও ঘৃণা ছড়াচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের আবেগ ও উপলব্ধিকে আমলে নেওয়ার কথা বলেন তিনি। সেই সঙ্গে পাল্টা ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে নিষেধ করেন। বলেন, বাংলাদেশের জনগণের ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখুন। হিংসা বা দাঙ্গা আমাদের কারোরই পথ হতে পারে না। তিনি আরও লেখেন, তরুণ ছাত্র জনতাকে আমি মনে করিয়ে দিতে চাই, যদি দরদের রাজনীতি করব বলে আমরা অঙ্গীকার করে থাকি, তাহলে ঘৃণা, হিংসা পরিহার করতে হবে, অপরকে দানব করে তোলা বন্ধ করতে হবে এবং সমাজের সকল পক্ষের মধ্যে আলাপ আলোচনা ও দ্বন্দ্ব মীমাংসার দ্বার উন্মুক্ত করতে হবে। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। বাংলা ভাইকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখনও বাংলাদেশের একাংশের দাড়ি টুপি পরিহিত একাংশের জনতা তারা রাজপথে নেমেছিল। তারা বলেছিল প্রিয় শায়ককে মুক্ত করতে হবে, কিন্তু তৎকালীন সময় বিএনপি সরকার খুব শক্ত অবস্থানে ছিল, কারণ তার যেই অপরাধ সেটা ছিল রাষ্ট্রদ্রোহিতার শামিল। আওয়ামী লীগ সরকারের সময়ও অনেক মুসলিম মাওলানা বা আলেম আছেন যারা বিভিন্ন সময়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, এটা বাস্তব। তাদেরকে আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করেছে, রাজপথে প্রটেস্ট হয়েছে, জীবন দেওয়ার জন্য ঘোষণা এসেছে, কিন্তু সরকার ছাড়েনি। মামলাগুলো ছিল রাষ্ট্রদ্রোহিতার।
আজকে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে, তার অনুসারীরা সারা বাংলাদেশে যেই ধরনের অ্যাক্টিভিটিজে আম সাধারণ হিন্দুদেরকে কানেক্ট করার ট্রাই করছে, বহিষ্কৃত এই ইস্কন নেতার ইস্যুটাকে ধর্মীয় ইস্যুতে যেভাবে সামনে নিয়ে আসছে, অনেক হিন্দু ভাইরা বুঝে হোক না বুঝে হোক তারা কিন্তু চিন্ময় কৃষ্ণকে সরকার পরিকল্পিতভাবে তাকে ফাঁসাচ্ছে, এই ধারণাটা তাদের কলিজাতে গাইথা গেছে। আমি আমার ফেসবুক আইডিতে যাদেরকে দেখি, আমি তাদের অ্যাক্টিভিটিস দেখলে এটাই মনে হচ্ছে মানুষগুলো সচেতন, কিন্তু কোথাও না কোথাও তাদেরও বিশ্বাস হয়ে গেছে এটা একটা ষড়যন্ত্র। আর পাশের দেশ ভারত, তাদেরকে যেইভাবে শক্ত হাতে আজকে একটা বক্তব্য দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, আমি ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আপনি দেখেন ভারতে গতকালকে যে আইনজীবী সাইফুল ভাই নিহত হয়েছেন, ভারতের গণমাধ্যমে কি লিখছে জানেন? চিন্ময় কৃষ্ণ দাসের যে আইনজীবী তিনি নাকি সাইফুল, তাকে নাকি প্রটেস্টররা মানে বাকিরা তারা মাইরা ফেলছে। আপনি চিন্তা করেন যে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে বা ইস্কন সমর্থকদের হাতে নিহত হলো সাইফুল, আর তার মৃত্যু নিয়ে ভারতের গণমাধ্যমগুলো নামি দামি লিখছে যে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী তারা মাইরা ফেলছে বাংলাদেশের মানুষ। ভাবা যায় কি? যাই হোক, এবার আসেন, গতকালকে ভারত বাংলাদেশের এই ইস্যুতে এই যে সীমান্তে অবরোধ করবে, এই যে তাকে মুক্তি দিতে হবে, এই যে মানে তারা উদ্বেগ প্রকাশ করছে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে, সরকার কিভাবে নিচ্ছে। তো আমি ধন্যবাদ জানাই আজকে যে ভাষায় আসছে বিষয়টা। আপনার বাংলাদেশ চিন্ময় ইস্যুতে ভারতের যে বিবৃতি, সেই বিবৃতির নিন্দা করে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের এই ধরনের বিবৃতি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল, যেটা বাংলাদেশ সরকার পছন্দ করছে না। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর কিছু মহল বিষয়টাকে ভুলভাবে জনগণের সামনে ব্যাখ্যা করছে। সরকার বলতে চায় এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার যেই চেতনাটা আছে সেটা পরিপন্থী। আপনার আচ্ছা, তো ভারতের যে বক্তব্য বিবৃতিতে বলা হচ্ছে এই ঘটনার অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ চাপানো হয়েছে, যিনি শান্তিপূর্ণ মহাসমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপন করেছেন ভিত্তিক ভারত সরকারের এই যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেইটা আসলে মানে ভুল। এবং কি ভারতের গণমাধ্যমকে নিয়েও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে অস্থিতিশীল একটা পরিবেশ বা হুটহাট ভুলভাল বক্তব্য ধর্মীয় ইস্যুতে ভারতের আমজনতাকে কানেক্টেড করার জন্য কিন্তু নানান ধরনের তাদের বিবৃতি নিউজ তৈরি করছে তাদের গণমাধ্যমের মাধ্যমে, যার কারণে ভারতের আম হিন্দুরা যারা বিষয়টা ভালো করে জানে না, চিন্ময় কৃষ্ণ দাস তা একটা কিন্তু খুব বেশি আলোচিত ক্যারেক্টার না। সরকার পতনের পর তার বিভিন্ন অ্যাক্টিভিটিস বা অতীতে তার বিভিন্ন পলিটিক্যাল বক্তব্যকে কেন্দ্র করেই বা ওই যে জাতীয় পতাকা অবমাননা, এই ইস্যুগুলোতে কিন্তু এখানে শক্ত হয়েছে। তো চিন্ময় কৃষ্ণ দাসকে সরকার কিন্তু এই মুহূর্তে মুক্তি দিবে না, চাহে জো ভি হো। সরকারের বক্তব্য যে কোনো পরিস্থিতিকে কন্ট্রোল করে সরকার, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস একজন রাষ্ট্রদ্রোহী অপরাধী, তার বিচার হবে। আমার বাংলাদেশের জনগণের মধ্যে একটা ভুল মেসেজ অলরেডি ছড়িয়ে গেছে, এটা পলিটিক্যাল ভাবে ছড়ানো হোক যেমনি হোক হয়ে গেছে। কোনটা? চিন্ময় কৃষ্ণ দাসকে ধর্মীয় নেতা ভাবছেন সবাই, কিন্তু তার বিরুদ্ধে যে আরও অনেক ঘটনা আছে সেগুলোকে আমাদের আমজনতা যারা হিন্দু ভাইরা আছেন বা বোনেরা আছেন তারা ভাবতেছেন আমাদের ধর্মের তিনি একজন নেতা, কিন্তু আসলে তার বিরুদ্ধে অনেক ক্লেইম আছে। আপনারা একটু ভালোভাবে খোঁজখবর নেবেন। তবে পরিস্থিতি যাই হোক, দেশে আইন আছে, কোনো আমাদের অন্য ভাইরা যারা আছেন তারাও কোনো রকম উস্কানিমূলক অ্যাক্টিভিটিসে পা দিবেন না, কারোর গায়ে হাত তুলবেন না, রাষ্ট্রীয় প্রপার্টিতে হাত দিবেন না। সরকার সরকারের মতো করে ডিল করবে। আপনি রাজপথে 5,000 মানুষ নিয়ে নামতে যাবেন না, খেয়াল রাখেন। স্লোগানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এগুলা বলে আপনি কার উপর ঝাঁপাই পড়বেন? চিন্ময় কৃষ্ণ তো হাসপাতাল জেলে আছে। সবাইকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক। আর ভারতকে ইন ফিউচার বাংলাদেশের এই সকল ইস্যুতে কোনো রকম বক্তব্য যেন দিতে না পারে সেই ব্যাপারে একটু মেক শিওর করা দরকার। আমরা ভারতের কয়টা ইস্যুতে নিয়ে আমরা এরকম তাদের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলি বা ধর্মীয় ইস্যু নিয়ে কথা বলি।